আসসালামু আলাইকুম। সকলকে জানাই সাদর সম্ভাষণ। বইপ্রেমী পাঠকদের জন্য উচ্ছ্বাস প্রহরের এবারের আয়োজন এবিএস রুমনের লেখা ইচ্ছে হলে ছুঁয়ে দিও বেপরোয়া রোদ্দুর। বইটির 10ম পর্ব নিয়ে আপনাদের সাথে আছি আমি আদিবা জাহিন। চলুন তাহলে শুরু করা যাক। বসন্তের শেষ বিকেল, চারপাশ নির্মল সবুজ, নতুন পাতা আর ফুলে ছেয়ে আছে সবকিছু। কোথায় যেন একটা কোকিল পাখি ডাকছে। পাল্লা দিয়ে একটা ছোট্ট কাঠবিড়ালি চিকুর চিকুর করে ডেকেই যাচ্ছে। মন ভালো করা বিচিত্র চারপাশ। বেলা চা হাতে বারান্দার পাশে চৌকিতে বসে। রাশিদ পাশে থাকলে বেশ হতো। দুপুরে খেয়ে বেরিয়েছে, দ্রুত চলে আসার কথা থাকলেও এখনো আসেনি। কই, এমন তো করে না। বেলা, কেমন আছিস মা? বেলা ফিরে তাকায়। ইলামিত্র হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। ভদ্রমহিলার হাসি ঠিক মায়ার মতোই সুন্দর, দেখতেও ভালো লাগে। কেউ বলে না দিলে বোঝার উপায় নেই বয়স 50 পার করেছেন। কিশোরী বয়সে তার চেহারাতেও মাস্তান মাস্তান ভাব ছিল। সময় বাড়ার সাথে সাথে মাস্তান ভাব কেটে গেছে। তিনি এখন মায়াবী চেহারার আদর্শ মা। সময় হয়তো এমনই, সবকিছু বদলে দেয়। বেলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঠোঁট দুটো বিস্তৃত করে হেসে বলে, কাকি, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি সোনা। শরীর কেমন তোর? আমার শরীর ভালো। বসো এখানটায়, পা তুলে আরাম করে বসো। কি খাবে বলো? ইলামিত্র শান্ত হয়ে বসেন। মাথা নাড়াতে নাড়াতে বলেন, কিছু খাবো না রে। না না, তা কেন? চামচ আছে, ভেজে দেই, খাও। না রে পাগলি, কিচ্ছু করতে হবে না। তোর ছেলে হোক তখন খাবো। বস আমার পাশে, তোর সাথে কথা বলি। বেলা ইলামিত্রের পাশে বসে। রাশেদ কোথায়? ও তো পোস্ট অফিসে গিয়েছে, একটু পরই চলে আসবে। দরকার কোনো? না, এমনিতেই। তা পোস্ট অফিসে কেন? রোদ আর মায়ার বই প্রকাশ হবে, জানো তো? হ্যাঁ, শুনেছি মায়ার কাছ থেকে। ভিন্ন মাত্র তো অনেক বড় বড় লেখকের বই ছাপে। প্রকাশক ফাইনাল পাণ্ডুলিপি চেয়েছেন, সেটাই পাঠাতে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ও ভালো আছে তো? ভালো আর কই, সারাদিন খুব খুব করে কাশে তো কাশতেই থাকে। এত বলি তবু ডাক্তার দেখাতে চায় না, ওষুধ খেতে চায় না। ওষুধ খেতে গেলে নাকি বমি আসে। তুমি একবার দেখা হলে বলো না কাকি, যেন ডাক্তার দেখায়। ও তোমায় খুব মানে। আচ্ছা, বলবো ক্ষণ। ঔষধে না আমারও বমি আসে। এক কাজ করিস না কেন? কি? অ্যালোপ্যাথি ওষুধে যখন এত অ্যালার্জি, ভেষজ ওষুধ দিলেই তো পারিস। কাশির ভেষজ চিকিৎসা কিভাবে করে তাই তো জানি না। খুব সহজ।
গরম দুধের সাথে 1 চামচ হলুদ গুঁড়া গুলিয়ে ঘুমের আগে দিস, আরাম পাবে। আর ঘুমের আগে রোজ 2 চামচ করে মধু খাওয়াবি। আচ্ছা, খাওয়াবো। বেলা, তোর বাবার সাথে তোর কথা হয়? বেলা চুপ থাকে। কৃত্রিম হাসতে চায়, কিন্তু পারে না। বেলা, বলো কাকি। বাবার প্রতি রাগ রাখিস না মা, একবার দেখা কর। বয়স হয়েছে ওনার। মানুষের বয়স বেড়ে গেলে অভিমানী হয়ে পড়ে। তোর বাবার তো ত্রিকুলে তুই ছাড়া বলতে গেলে কেউ নেই। বুড়ো বয়সে ছেলে কানাডা থাকে, ওই থাকা আর না থাকা একই কথা। তুই পাশে থাকলে সাহস পাবেন। বেলা ঠোঁট চেপে রাখে। গভীর বেদনা বোধ কাজ করে। বুকের ভেতর কোথায় যেন চিনচিন করে ব্যথা হয়। বাবা বেঁচে আছে তাই বুঝছিস না। ভগবান না করুক, খারাপ কিছু হয়ে গেলে তখন চিরকাল পস্তাবি, সারা জীবন কষ্ট পাবি। কাকি জানো, আমারও না খুব কষ্ট হয়। তুমি তো সবই জানো। বাবা এতটা বছর হলো রাশিদকে একবারের জন্য যেতে বলেননি। ও যেখানে সম্মান পেল না, সেখানে পা রাখতে বাধে। নিজেকে বড্ড স্বার্থপর মনে হয়। বাবাই তো, না রে? যাব কাকি। রাশিদের চাকরি হলে মিষ্টি নিয়ে যাব। সেটা কর যেটা তোর মন করতে চায়। বেলা ইলামিত্রের হাত ধরে বসে থাকে। আকাশের দিকে উদাস চেয়ে থাকে। কষ্ট করে কান্না লুকিয়ে রাখে। বাবাকে বেলা ভালোবাসে। প্রতিদিন মনে হয় একটা বারের জন্য খোঁজ নিতে, চোখের দেখা অন্তত দেখতে। শুভক্ষণ আসে না। ভালোবাসা পরাজিত থেকে যায়। বেলা, হ্যাঁ কাকি, একটা কথা বলবো ভাবছিলাম। বলো। কিভাবে বলবো সেটাই বুঝছি না। ইলামিত্র ইতস্তত করেন। সিদ্ধান্ত নিতে পারেন না বলবেন কি বলবেন না। আবার না বলে থাকতেও পারেন না। কোনো সমস্যা হয়েছে কাকি? ইলামিত্র ধীরে ধীরে মাথা ঝাঁকান। সমস্যা হয়েছে। একবার ভেবেছিলাম বলবো না, কিন্তু মনে হলো অন্তত তোকে জানানো উচিত। কি হয়েছে বলো তো? বেলা, মায়া আর রোজ যেভাবে মিশছে সেটা বোধহয় ঠিক হচ্ছে না। বেলা চুপ থাকে। বিষয়টা দীর্ঘদিন হলো ও নিজেও খেয়াল করেছে। কোনো দিন ওদের কোনো ব্যাপারে নিষেধ করেনি, বাড়তি আগ্রহ দেখায়নি, কেবল সময় দিয়েছে। হয়তো আর একটু বড় হলে বুঝতে শিখবে। বুঝতে শিখলে নিজ থেকে ফিরে আসবে। দিনে দিনে সময় বেড়েছে, বয়স বেড়েছে,
কেবল ওদের দূরত্ব বাড়েনি। তুই বুদ্ধিমতী মেয়ে বেলা, বোধহয় সবই বুঝতে পারছিস। এর বেশি মনে হয় না তোকে বলার দরকার আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি কি করব বলতো মা? বেলা উত্তর খুঁজে পায় না, বুঝতে পারে না কি বলা উচিত বা কি করা উচিত। কাকি, আমি কি কিছু বলবো ওদের? আমি নিজেও জানি না তোকে কি বলতে বলবো। শেষ কয়দিন আমি এক বিন্দু ঘুমাতে পারিনি। ওরা এক ধর্মের হতো, আমি কোনো দিন বাধা দিতাম না। কিন্তু এত বড় পাপ আমি ভাবতে পারি না। আমার বড্ড অসহায় লাগে। ভেঙে পড়ো না কাকি, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। আমি কি ওকে ওর পিসির বাড়ি পাঠিয়ে দেব? তাতে কি কোনো লাভ হবে? মায়া শুনবে এসব? তাছাড়া এত মেধাবী একটা মেয়ে, ভবিষ্যতে বড় কিছু করবে। এখন যদি হঠাৎ লেখাপড়ায় বাধা পড়ে, সব একেবারে শেষ হয়ে যাবে। ওই ভয়ই পাচ্ছি আমি। কিছু বলবো, যদি উল্টো পাল্টা কিছু করে বসে। বংশ জুড়ে পাগল ওরা। ওর ছোট দাদু আত্মহত্যা করে মরেছে। ওর মেজ পিসি, সেও সামান্য কারণে বাবার কথায় রাগ করে ফাঁস নিয়েছিল। আমার তো ভাবতেও গা হিম হয়ে আসে। আমি না পারছি কাউকে কিছু বলতে, না পারছি সহ্য করতে। আমার একমাত্র মেয়ে, কোন পাপের শাস্তি যে ভগবান দিচ্ছেন আমি জানি না। শান্ত হও কাকি, আমি দেখছি কি করা যায়। ইলামিত্র বেলার হাত চেপে ধরেন, নিজেকে সঁপে দেন বেলার কাছে। অসহায় বোধ করেন তিনি। তুই আমায় বাঁচা মা, কিছু কর। তোর কাকা কিছু জানে না, শুনলে খারাপ কিছু ঘটে যেতে পারে। এমনিতেই লোকটার হাই ব্লাড সুগার, আমি আর নিতে পারছি না। ইলামিত্র চুপ করে খানিক বসে থাকেন, তারপর উঠে দাঁড়িয়ে বেলা আর ওর সন্তানের জন্য আশীর্বাদ করেন। বেলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খানিক ইতস্তত হাঁটাহাঁটি করে। উঠানের অন্য পাশে কদম গাছের নিচে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যা হব হব করছে, অথচ রাশেদ, আবির কেউ ফেরেনি। বেলার অস্বস্তি হচ্ছে, কিছুই ভালো লাগছে না। মীর বাড়ির জামে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। বেলা শাড়ির আঁচল দিয়ে চুল ঢাকে। রোদ আর মায়ার জন্য চিন্তা হচ্ছে। কিছু একটা করতে হবে ওকে। ধর্মের সাথে ধর্মের লড়াই বড় নিষ্ঠুর। 1000 বছরের পুরনো অসহনশীল উন্মাদ এক যুদ্ধ। রক্ত, মৃত্যু আর নিজেদেরকে সেরা প্রমাণের পৈশাচিক খেলা। সেই খেলায় কবে ওরা নিজেরাও অংশ হয়ে গেছে বুঝতেও পারেনি বেলা। এ খেলা থামাতে হবে ওকে, যে কোনো মূল্যে। কোথা থেকে যেন সুন্দর মিষ্টি বেলি কিংবা রজনীগন্ধা ফুলের গন্ধ আসছে।
গন্ধটা সরাসরি নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে নাড়া দেয়। রাশেদ পাশ ফেরে। বুকের ব্যথা আগের মতোই আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এখন হচ্ছে না। মেরুদণ্ড বরাবর তীব্র ব্যথা ছিল, সেটা আগের চেয়ে কমলেও থেমে যায়নি। সবকিছু মিলিয়ে নিজেকে হালকা মনে হয়, ভালো লাগা কাজ করে। রাশেদ চোখ খুলে তাকায়। সাদা ঝকঝকে সাজানো ঘর। ঘরের একপাশে টেবিলে অনেকগুলো রজনীগন্ধা ফুল। যে বিছানায় শুয়ে আছে সেটাও সাদা। পাশাপাশি দুইটা বিছানা। বেলা আর আবিরের অন্য বিছানায় চুপচাপ বসে আছে। দুজনের চোখের নিচে কালি জমেছে। সারা রাত জেগেছিল মনে হয়। বেলার চোখ ফোলা, কেঁদেছে নিশ্চয়ই। বেলা, বেলা। বেলা খানিক চমকে উঠে দাঁড়ায়, কাছে এসে কপালে হাত দেয়। জ্বর কমেছে রাশেদের। কেমন লাগছে রাশেদ? ভালো। বেলা রাশেদের হাত চেপে ধরে মুখের কাছে টেনে নিয়ে চুমু খায়। আবিরও উঠে আসে। রাশেদের কাছে এসে হাই তুলতে তুলতে ওকে নিয়ে মজা করে বলে, আমার কি মনে হয় জানো ভাবি? কি? মৃত্যুর পর আমরা যদি দোজখ পাই, আমাদের যদি দোজখের সর্বোচ্চ স্থানেও দেখা হয়, আর রাশিদকে বলি তোর কেমন লাগছে, ও বলবে খুব ভালো লাগছে, দোজখের আগুনে ওম আছে। ওরা তিনজন একসাথে হাসে। হাসতে গেলে বুকে ব্যথা করে রাশেদের। ওর মাথার পাশে জানালা দিয়ে সকালের নরম আলো আসছে। ব্যথাটুকু অস্বীকার করতে পারলে আজকের সকাল সুন্দর। রাশেদ মনে মনে ভাবে, আমার কি হয়েছিল আবির? শেষ কোন ঘটনা মনে আছে সেটা বল। ঘাসের ওপর বসে কাশতে কাশতে থুতু ফেলেছিলাম, থুতুতে রক্ত ছিল, তারপর আর মনে নেই। তারপর কাশতে কাশতে বমি করতে করতে প্রচন্ড জ্বরে অজ্ঞান হয়ে গেলি। ভ্যান গাড়ি ঠিক করে শুয়ে আনলাম এখানে। সারা রাত জ্বরের ঘরে উল্টো পাল্টা বকেছিস, এখন ঠিক আছিস। ও, তোকে অনেক কষ্ট দিলাম না রে? সারা রাত ঘুম আসনি মনে হচ্ছে। আবির চোখ টিপে হাসে। রাশেদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কোনো ব্যাপার না, তুই তো কেবল আমার বন্ধু না, তুই আমার ভাইও। তোর কিছু হওয়া তো আমারও হওয়া, তবে কাজটা ঠিক করিসনি। কোন কাজ? জ্বর গায়ে ছিল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বললেই পারতি। একবারও বলবি না এটা আশা করিনি। বললে নিশ্চয়ই এমনটা ঘটতো না। রাশেদ কি করবে বা কি বলবে বুঝতে পারে না। প্রসঙ্গ বদলে বলে, রোদ কোথায়? সারা রাত এখানেই ছিল, তোর জ্বর কমার পর বাড়ি পাঠিয়ে দিয়েছি, দুপুরে আসবে। বেলা চুপচাপ ওদের কথা শোনে, দুজনকে কাছ থেকে দেখে। সারা রাত না ঘুমানোয় আবিরের চোখ লাল হয়ে আছে। বেলা আর রোদকে ঘুমাতে দিয়ে রাশেদের যত্ন করেছে।
সারাদিন গোমরা মুখে কৌতুক করা ছেলেটার মনে এত মায়া, এত আবেগ লুকিয়েছিল। খারাপ সময় না এলে জানাই হতো না। আবির ভাইয়া, সারা রাত ঘুমাওনি, তুমি বরং বাড়ি যাও, গোসল করে খেয়ে ঘুম দিয়ে আবার এসো। না, সমস্যা নেই। সমস্যা আছে, যা বলছি করো। তুমি বরং বাড়ি যাও, বাড়ি গিয়ে রোদকে পাঠিয়ে দাও। আমি আছি তো রাশেদের পাশে। আবির রাশেদের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তুই কিছু খাবি রাশেদ? কিছু খেতে ইচ্ছা করে? রাশেদের বেশি রসুন দিয়ে ঝাল ঝাল হাঁসের মাংস আর মুগ ডালের খিচুড়ি খেতে খুব ইচ্ছা করে। শীত শেষে হাঁসের গায়ে চর্বি জমে, বাড়তি চর্বি থাকে বলে খেতে বেশ লাগে। মা বেঁচে থাকতে এই রান্না করতেন। বেলাকে বললেই ও রান্না করে দেবে, কিন্তু বাচ্চা পেটে ওর কাছে কিছু আবদার করতে বাধে। কিংবা আবিরকে বললেও হয়, ও একটা ব্যবস্থা ঠিক করবে, কিন্তু ইচ্ছা করে না। বাবা মারা গেলে বাড়ির বড় ছেলেরা আলো জ্বলা মৃত জোনাকির মতো হয়ে পড়ে। ইচ্ছা বলে কিছু থাকে না। রাশেদ সেটা ভালোই বুঝে গেছে। ও কেবল মৃদু হেসে মাথা নাড়াতে নাড়াতে বলে, না, কিছু খেতে ইচ্ছা করে না। আবির বিদায় নিয়ে উঠে দাঁড়ায়। প্রচন্ড ক্লান্তিতে ঘুম পাচ্ছে ওর। রাশেদের জন্য চিন্তা হচ্ছে, অথচ সেটা মুখে বলবে না, স্বীকার করবে না। কৌতুক করে হেসে উড়িয়ে দেবে, যেন রাশেদ মরলেও ওর কিছুই আসে যায় না, সেটাই স্বাভাবিক। কিছু কিছু মানুষ এমনই, মনে সমুদ্র সমান ভালোবাসা নিয়ে ঘোরে, কিন্তু প্রকাশ করাকে দুর্বলতা ভাবে। আমরা কোন হাসপাতালে বেলা? হাসপাতালে না, তোফাজ্জল হেলথ সেন্টার, ক্লিনিকে। আবার ক্লিনিকে কেন? বাড়তি খরচ। আগে যদি জানতাম তুমি এত কৃপণ, তোমায় বিয়েই করতাম না। ঔষধ না খেয়ে শরীরকে কষ্ট দিয়ে টাকা বাঁচানোর শাস্তি তো পেলে, তাই না? কয়দিন থাকতে হবে এখানে? রক্ত আর কফ পরীক্ষা করতে দেওয়া হয়েছে, সাথে বুকের এক্স-রে। সব রিপোর্ট হাতে আসতে আসতে 2-3 দিন লাগবে। যদি রিপোর্ট ভালো হয় তবে 3 দিন পরই বিদায় করে দেবে। আমার মনে হয় না অত দিন লাগবে। শীত চলে গেছে, দেখো আমি সুস্থ হয়ে যাব। অযথা কাজ ফেলে এখানে শুয়ে থাকার কোনো মানে হয় না। আগামী 10 দিন কোনো কাজের কথা মুখেও আনবে না। তুমি অযথাই আমাকে নিয়ে বেশি চিন্তা করো। চুপ। এ ব্যাপারে আর কোনো কথা বলবে না। বোঝার চেষ্টা করো বেলা, বলেছি না চুপ। চুপ মানে চুপ। আর একটা কথা বললে ঝগড়া বাঁধিয়ে দেব কিন্তু। সবাই বলবে তোমার বউ ঝগড়াটে, সেটা ভালো হবে? রাশিদ মাথা নাড়াতে নাড়াতে বলে, না, ভালো হবে না। এই তো লক্ষ্মী ছেলে, অনেক বকবক করেছ,
এবার কিছু খেয়ে ঔষধ নিয়ে চুপ করে ঘুমাও তো দেখি। কথা না শুনলে উল্টাপাল্টা কসম দেব। বাবা মায়ের কসম না, আজকাল বাবা মায়ের কসমে কাজ হয় না, তাই ডিরেক্ট ছেলে মেয়ের কসম। রাশেদ হাসে। আজ আর ফাঁকি দেবার উপায় নেই। খাবার মুখে দেয়, কিন্তু স্বাদ পায় না। খেতে ভালো লাগছে না, সমস্ত মুখ তেতো হয়ে আছে। পিঠে ব্যথা আবারও বাড়ছে মনে হয়। কাশির সাথে বমিও ফিরে ফিরে আসতে চাইছে। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি আদিবা জাহিন এখানেই শেষ করছি। ইচ্ছে হলে ছুঁয়ে দিও বেপরোয়া রোদ্দুরের 10ম পর্ব। আবার দেখা হবে অন্য কোনো গল্পের কথায়। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমনই আরও নতুন নতুন ভিডিও পেতে বইপ্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সর্বদা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।